আজকে যে সংবাদ সম্মেলনের বিষয়টি, এই বিষয়টি আসলে কোনগুলো চ্যালেঞ্জ রাখেন? এই বিষয়ে আপনি যে সংবাদ সম্মেলন করছেন, তো আসলে কেন এই সংবাদ সম্মেলন এবং কার বিরুদ্ধে, আর তিনি একজন সাংবাদিক হিসেবে কেনই বা আপনার বিষয়ে লাগবে, যেহেতু এখানে আরো লোক আছে, আপনি সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো একটু আলোচনা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি মুফতি মাহমুদুল হাসান, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস মান্দা উপজেলা শাখা এবং সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ মান্দা উপজেলা শাখা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শানে শাহবাজ জাতীয় খতিব ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখা। আসলে মূলত যে সাংবাদিক আব্দুল বারী আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন এবং আমি ওনাকে যথেষ্ট সম্মান করি। যে গত 12ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি, সে 12 ফেব্রুয়ারির আগে 1-1.5 মাস আগে আমাকে ফোন দিয়ে বলেছিল যে ভাই, আমার বড় ইচ্ছা যে যেহেতু তোমরা বিভিন্ন মসজিদে এবং বিভিন্নভাবে লোকদেরকে কোরআন হাদিসের প্রচার প্রসার করাও, এতে অনেক লোক উপকৃত হয়, তো আমার বড় ইচ্ছা আমিও একটা মাহফিল কুলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটা মাহফিল করে আমিও এলাকার লোকদেরকে কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান দিব ইনশাল্লাহ। আমি বললাম মাশাআল্লাহ, খুবই ভালো উদ্যোগ, আমরা স্থানীয় আলেম ওলামা যারা রয়েছি আমরা পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করব। তারপরে কিছুদিন পর আবার উনি আমাকে ফোন দিলেন যে ছোট ভাই কি অবস্থা? বললাম জি ভাই ভালো। তাই আমি বললাম যে সভাপতি কে হবে? বলছে ভাই আমি সভাপতি আমি নিজেই থাকবো, কোনো প্রধান অতিথি বিশেষ অতিথি কেউ থাকবে না, আমি নিজে এটা পরিচালনা করবো। মাশাআল্লাহ, খুব ভালো। তারপরে উনি আবার একদিন আসে আমার হাতে ডাইরেক্ট একটা পোস্টার দিলেন, দিয়ে বললেন যে এই যে বক্তাগুলো আমি সিলেক্ট করেছি। পোস্টারটা পাওয়ার পরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল বারী ভাইকে বললাম যে ভাই, আপনি নিজে একজন হানাফি লোক এবং আমাদের যে কুলিহার এবং চকভবানী, ইলশাগাড়ি, জাফরাবাদ, এই চকগোপাল, এই এলাকার মধ্যে 99% সকলেই হচ্ছে হানাফির অনুসারী। আপনি নিজেও হানাফি এবং এলাকার যারা রয়েছে সকলেই 99% হানাফি। তা আপনি একজন হানাফি হয়ে 99% হানাফি এলাকায় সালাফি যে 5টা বক্তা আপনি নিয়েছেন, এটা কেন করলেন? এখানে তো জনগণের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হতে পারে, কেননা যে যারা সালাফি তারা তাদের বক্তব্যগুলো বলবে, যে যেটা আমল করে সে সেটা বলবে। হঠাৎ করে যে একটা বিতর্কমূলক যদি কোনো বক্তব্য দিয়ে দেয়, তাহলে এলাকার মধ্যে একটা তো বিশৃঙ্খলা হতে পারে। অতএব আপনি এটা করেন যে আপনি হচ্ছে 3টা সালাফির বক্তা রাখেন আর হানাফির বক্তা আপনার মন মতে আপনি রাখেন, তাহলে কোনো বিশৃঙ্খলা যেন না হয়। তারপরে তিনি বললেন এটা তোমাকে ভাবার বিষয় নয়। তারপর আমরা স্থানীয় আলেম ওলামা যারা রয়েছি আমরা আপসের মধ্যে পরামর্শ করলাম কি করা যায়। তো ওনাকে বোঝানোর চেষ্টা করা হলো, উনি কোনো মতে বুঝলেন না। উনি বললেন আমি ইউনো মহোদয় থেকে অনুমতি নিয়েছি, ওসিক থেকে অনুমতি নিয়েছি, ডিসিক থেকে অনুমতি নিয়েছি। তারপরে আমরা স্থানীয় আলেম ওলামা যারা আমরা রয়েছি আমরা মাহফিলের আগে ইউনো মহোদয়ের কাছে আমরা গেলাম। ইউনো মহোদয় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানদার, সার্বিকভাবে উনি সবসময় খোঁজ খবর রাখেন এবং আলেম ওলামাদেরকে উনি অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, মহব্বত করেন এবং যেগুলো মাদ্রাসা মসজিদ যেগুলো রয়েছে ওগুলো মাদ্রাসা মসজিদের মোটামুটি আলহামদুলিল্লাহ উনি খবর রাখেন। এবং এই যে রমজানের মধ্যে ইউনো মহোদয় আমার মাদ্রাসায় 10,000 টাকা ইফতারি করানোর জন্য, ছাত্রীদেরকে খাওয়ানোর জন্য উনি আমার দিয়েছিলেন, এই জন্য ওনার প্রশংসা আমি করলাম। যখন আমাদেরকে খোঁজ খবর রাখেন, আমরা আবার ওনার কাছে গেলাম, যার পরে ইউনো মহোদয়কে বললাম যে এরকম কুলিয়াহার মাঠে যে একটা তাফসির কোরআন মাহফিল হবে, আপনাকে অবগত করা হয়েছে নাকি? তিনি বললেন যে না, আমাকে এই বিষয়ে লিখিত আকারে কোনো অনুমতি নেওয়া হয় নাই। তারপর আমরা বললাম যে একটু বিষয়টা একটু দেখেন, যেহেতু বিতর্কমূলক যেন কোনো আলোচনা না হয়। উনি সাথে সাথে এক গাড়ি পুলিশ উনি পাঠিয়ে দিলেন, ওসিকে ফোন দিলেন, ওসি আবার এক গাড়ি পুলিশ পাঠিয়ে দিলেন। এই পুলিশ আসার সাথে সাথে উনি আব্দুল বারী ভাই ভেবে নিয়েছে যে পুলিশটা আমি পাঠিয়েছি। তারপরে থেকে সে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারপর আমরা ডিসি মহোদয়ের অফিসেও গিয়েছিলাম, যে প্রশ্ন করেছিলাম যে আপনাদের এখানে যে কুলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যে একটা তাফসির কোরআন মাহফিল হবে, আপনাদের কাছে লিখিত আকার বা কোনো ধরনের আসছে নাকি? উনি বললেন যে না, এই বিষয়ে উনি ডকুমেন্টগুলো চেক করলেন, চেক করার পরে উনি বললেন যে না, এই বিষয়ে লিখিত আকারে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নিয়ে যায় নাই। তারপর আমরা বললাম যে যাক, বিষয়টা একটু গোয়েন্দা যারা আছে ওদেরকে একটু দিবেন, যাতে বিতর্কমূলক কোনো আলোচনা যেন না হয়। তারপরে এখানে যে মানদার ডিএসবি বাবুল ভাই আছে, ওনার সাথে প্রায় আমাদের আলোচনা হয়। অবশেষে আমরা সকলেই চলে এসেছি। আমরা এলাকা, আমি আব্দুল বারী ভাই শ্রদ্ধেয় বড় ভাই, ওনাকে একবারও বলেন যে আপনাকে আমি মাহফিল করতেই দেব না, এরকম আমি কথা বলি নাই। এবং স্থানীয় আলেম ওলামাও কেউ বলে
বলে নাই, যে আমরা শুধু বলেছি যেন বিতর্কমূলক কোনো আলোচনা যেন না হয়, এটার পক্ষে আমরা বলেছি, এই কথাটা বলেছি। তারপরে উনি বলেছে যে মাহফিলটা পার হয়ে যাক, তারপরে তোমাকে দেখে নেওয়া হবে তুমি মাদ্রাসাটা কিভাবে পরিচালিত করো, যেহেতু তোমার এই ব্যক্তিগত প্রাইভেট মাদ্রাসা, তুমি কিভাবে কি করতেছো এগুলো দেখে নেওয়া হবে। যাই হোক, অবশেষে মাহফিলটা সুষ্ঠুভাবে আলহামদুলিল্লাহ পরিচালিত হয়ে গেল। আমরা তো কেউ বাধা দিয়েও যায় না, আমাদের এটা উদ্দেশ্য ছিল না। অবশেষে মাহফিল হয়ে যাওয়ার পরে এই যে কয়েক 15-20 দিন পরে হয়তো সম্ভবত এরকম হবে, আমার মাদ্রাসার নামে 750 কেজি চাল বরাদ্দ হয়েছে, যেটা ডিসি মহোদয় উনি নিজেই বরাদ্দ দিয়ে থাকেন। শুধু এই চালটা আমরা মাদ্রাসাতে ইতিপূর্বে আমি কয়েকবারও পেয়েছি আলহামদুলিল্লাহ। ডিসি যিনি ইউনো মহোদয় আছে এবং পিআরওসাই ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম স্যার আছেন এবং যারা আছেন, মোটামুটি মাদ্রাসাদের প্রতি ওনাদের খুবই একটা, মাদ্রাসার যেগুলো রয়েছে খুবই মানে মূল্যায়ন করে ওনারা, সবসময় খোঁজ খবর রাখেন ওনারা। এই জন্য মাদ্রাসা যেগুলো ইউনো মহোদয়, পিআরও স্যার, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম স্যার, ওনারা যথেষ্ট ভূমিকা রাখেন মাদ্রাসার জন্য। যাই হোক, পাওয়ার পরে উনি আমার মাদ্রাসার বিরুদ্ধে একটা রিপোর্ট লিখলেন যে 4 জন এতিমের জন্য 750 কেজি চাল বরাদ্দ করা হয়েছে। তারপরে উনি এটা লেখার পরে উনি ডিসি মহোদয়কে দিয়েছেন, ডিসি মহোদয় আবার ডিআরও স্যারকে দিয়েছেন, ডিআরও স্যার আবার ইউনোকে দিয়েছেন, ইউনো আবার পিআইওকে দিয়েছেন। সেখান থেকে আমি জানতে পারলাম তারপরে এখনো ওখানে এই যে একটা মিথ্যা একটা নিউজ যে 4 জন এতিমের জন্য 750 কেজি চাল বরাদ্দ, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন। কারণ এই যে চাল যেগুলো বরাদ্দ হয়, এটা শুধু এতিমদের জন্য নয়, এটা হচ্ছে গরিব, অসহায়, দুঃস্থ ছাত্রীদের জন্য এই চালগুলো বরাদ্দ হয়। আপনারা ইতিপূর্বে যেটা সাক্ষাৎকার নিলেন, আমার মাদ্রাসায় সর্বোচ্চ যেটা বেতন যেটা দেয় এটা হচ্ছে 1500 টাকা, 5-7 জনে 1500 টাকা করে দেয়, আর 10-12 জন হচ্ছে 1400 টাকা করে দেয়, আর অধিকাংশগুলো 1500 এরকম টাকা করে দেয়। এই যে 500 আমি ধরে নিলাম 1500 টাকা করেই দেয়, 5-7 জন যেহেতু দেয়, তো 1500 টাকার মধ্যে 3 বেলা খাবার আছে, 30 দিন খাবে, 50 টাকা দিন হয়। এর মধ্যে শিক্ষক শিক্ষিকাদের বেতন রয়েছে, কারেন্টের বিল রয়েছে এবং এই যে সবার স্টাফদের বেতন রয়েছে, তার 50 টাকা দিন শুধু খাবারের পেছনে গেলে তো 18 টাকা এরকম কিভাবে সম্ভব? এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে অন্য থেকে ডিস্ট্রিক্ট থেকে যে চাল যেগুলো পাওয়া যায়, এগুলোর দ্বারা ছাত্রীদের অনেক উপকার হয়। তারপরে উনি আরেকটা আমার বিরুদ্ধে একটা নিউজ করেছে। আসলে নিউজ করেছে ব্যক্তিগত স্বার্থে, যখন ওনার আঘাত লেগেছে যে আমার কারণে ওনাকে ওসিএ ফোন দিয়েছে, হয়তো ইউনো ফোন দিয়েছে অথবা গোয়েন্দা বিভাগ থেকে ফোন দিয়েছে, এই জন্য ওনার ব্যক্তিতে আঘাত লাগার কারণে সে আমার বিরুদ্ধে এগুলো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যেগুলোর কোনো ভিত্তি নাই। সে আবার এবং এমন একটা মিথ্যা লিখেছে যে গায়ের টাকা বলে নাকি আমার কাছে রয়েছে, সে একটা মিথ্যা অপবাদ দিয়েছে। আমি আগে পয়না মাদ্রাসায় চাকরি করতাম, ওই পয়না মাদ্রাসার যিনি সভাপতি রয়েছেন মৃত আলহাজ আজিজুর রহমান, উনি যথেষ্ট আমাকে ছেলের মতনই সম্মান করতেন, স্নেহ করতেন এবং ওনার 4 জন ছেলে এখনো জীবিত রয়েছে, ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি ওখানে লিখেছেন যে সভাপতি সাহেবের নাকি আইজার মাস্টার নাকি 40 লক্ষ টাকা ওনার পেনশনের টাকা, ওই টাকাগুলো নাকি আমি 9-6 করে 22 থেকে 23 লক্ষ টাকা নাকি আমি আত্মসাৎ করে নিয়ে এসেছি। আমি ওখানে আমি বললাম যে ভাই, পয়না মাদ্রাসা এখনো রয়েছে, পয়না মাদ্রাসার কমিটি যারা রয়েছে তারাও এখানে রয়েছে এবং আজিজার মাস্টারের ছেলেরাও রয়েছে। তা আপনি তো সবসময় রাজশাহীতে এখন রয়েছেন, আপনাকে তো হয়তো কেউ আপনাকে নিউজ দিয়েছে, হয়তো আপনাকে ভুল তথ্য দিয়েছে, আরো হয়তো হিংসাত্মমূলক আপনাকে তথ্য দিয়েছে, যে মিথ্যা তথ্যের ভিত্তিতে আপনি নিউজ করাটা ঠিক না। আপনি স্পটে আসেন, পয়না মাদ্রাসা আসেন, ওখানে কমিটিরা রয়েছে এবং গণ্যমান্য ব্যক্তি রয়েছে, প্রয়োজনে প্রশাসনের লোক নিব এবং কমিটিদেরকে নিব, আরো আপনার যত মিডিয়ার প্রয়োজন হয় আপনার মন মতো আপনার পছন্দের মিডিয়া আপনি নেবেন, নেওয়ার পরে ওখানে বসে আলোচনা হবে। আপনি নিউজ যেটা করেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তারপরে নিউজ করার পরে আমি মাদ্রাসায় গিয়েছিলাম, ওই সে যেহেতু বলেছে যে ওনার 4 ছেলের সাথে সাক্ষাৎ করেছে, 4 ছেলে সাক্ষাৎকার দিয়েছে, তারপরে ওনার ছেলেরা যে ইসমাইল রয়েছে, আজমাইল রয়েছে, 2 ছেলে বললাম যে না ভাই, আমাদের এই বিষয়ে ওদের সাথে কোনো কথাই হয় না। সে একদিন আমাদের মাদ্রাসায় এসেছিল, সেই দিনটা ছিল সুধী সমাবেশের দিন, সে বলল যে আমি একটু আপনার সাথে কথা বলবো, 10টা মিনিট সময় দেন। সে বলল যে না, আমার কাছে এই মুহূর্তে সময় দেওয়ার টাইম নাই, আমাদের 1700 মানুষের আয়োজন করা হচ্ছে, আপনাকে সময় দিতে পারবো না, আপনি পরে এক সময় আসেন। তারপরে উনি কারবার সাথে কি গল্প কি করছে না করছে, তারপরে উনি চলে গেছেন, যে কথার আসলে কোনো ভিত্তি নাই। আমি বলতে চাই, উনি একজন শিক্ষিত হয়ে, সাংবাদিক হয়ে ব্যক্তিগতভাবে আক্রোশ আমার উপর কেন
চাপাইয়ে দিচ্ছে। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। এবং তারপর উনি আমার বিরুদ্ধে নিউজ করেছে যে আমি নাকি হজ এজেন্সি যেটা চালাচ্ছি এটা নাকি অনুমতি নিই নাই, অথচ আমি যার একটা প্রাইম হজ গ্রুপ যার এটা আমি চালাচ্ছি ওনার অনুমতি সাপেক্ষে আমি চালাচ্ছি। আমি তো এটা অফিসটা শুরু করেছি নভেম্বরের 1 তারিখে, আমি তো কোনো আজ পর্যন্ত কোনো হাজি পাঠালাম না। তাহলে আমি যখন হাজি পাঠালাম না, তাহলে আমি কার সাথে প্রতারিত করলাম? যদি ওনাকে আমি বারবার বলেছি, ভাই যে আমি যে প্রতারিত করেছি, আপনি একজনের নাম বলেন যে আমি এই লোকের সাথে প্রতারিত করেছি। আপনি নিয়ে আসেন, আপনি এলাকায় আসেন, একজন ব্যক্তিকে আপনি দেখান যে আমি তার সাথে প্রতারিত করেছি। আপনি যদি প্রমাণ করে দিতে যদি পারেন, তাহলে এলাকাবাসী, চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, প্রশাসন আমাকে যেই সাজা দিবে আমি নির্দ্বিধায় মাথা নত করে আমি সে সাজা মেনে নেব। অথচ তিনি না এসে এই যে মিথ্যা অপপ্রচারগুলো চালাচ্ছে, যেগুলো কোনো ভিত্তি নাই, মূল্যহীন, এভাবে উদ্দেশ্য প্রণীতভাবে এই মিথ্যা অপপ্রচারগুলো উনি চালাচ্ছে। এই জন্য আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওনাকে বলবো যে আপনি কারো কথায় কান না দিয়ে আপনি এলাকায় আসেন, এলাকায় আসা বসেন। এইভাবে মনোমালিন্যতার কারণে আপনি একজন আলেম ওলামার শান, ইজ্জত, মান এগুলো আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। এই জন্য আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।